ছোট একটা পোকা, একদম ছোট, আর্থ্রোপোডা পর্বের সম্ভবত একটা প্রাণী, চলার চেষ্টা করছে। তার কি পৃথিবী না? পৃথিবী কি শুধুমাত্র আমাদের মানুষেরই কর্তৃত্ব করার জন্য কি পৃথিবী? উত্তর একদমই না। আমরা পৃথিবীর একটা প্রজাতি মাত্র, অতি সাধারণ একটা প্রজাতি, মানুষ, হোমোসেপিয়েন্স। পৃথিবীতে প্রায় এই মানুষের মতো আরো 25 লক্ষ প্রজাতির প্রাণী রয়েছে। তার মধ্যে আমরা 15 লক্ষের মতো শনাক্ত করতে পেরেছি। 2,70,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে। এই উদ্ভিদ প্রাণী সবারই এই পৃথিবী, শুধু একা আমাদের জন্য এই পৃথিবী না। তাহলে আজকে আমরা এই পৃথিবীর এত এত উদ্ভিদ, এত এত প্রাণী, এদের এই বৈচিত্র্যতা, তাদের প্রকৃতি, তাদের বিস্তৃতি, তাদের গঠন, এই সকল বিষয় আমরা জানব আমাদের নতুন একটি অধ্যায়ে। অধ্যায়টার নাম হলো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আমি মাহমুদ হাসান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ ক্লাসে। মার্কিন জীববিজ্ঞানী, প্রকৃতিবিজ্ঞানী, লেখক, শিক্ষক এডওয়ার্ড আসবর্ন উইলসনকে বলা হয় জীববৈচিত্র্যের জনক। জীববৈচিত্র্য কাকে বলে? অ্যানিম্যাল ডাইভার্সিটি কি? চলো আমরা সংজ্ঞাটা জানি। ওনারা এইভাবে সংজ্ঞা দিয়েছেন: জলে, স্থলে, অন্তরিক্ষে, অর্থাৎ আকাশে খেচর হিসাবে যারা থাকে, জলে, স্থলে, অন্তরিক্ষে জীবের জিনগত, প্রজাতিগত ও বাস্তুগত বৈচিত্র্যকে বলা হয় জীববৈচিত্র্য। আর তা উদ্ভিদ হলে তাকে আমরা বলবো প্লান্ট ডাইভার্সিটি, আর প্রাণী হলে তাকে আমরা বলবো প্রাণী বৈচিত্র্য বা অ্যানিম্যাল ডাইভার্সিটি। আমরা আজকে প্রাণীর বৈচিত্র্যতা, প্রাণীর বিভিন্নতা ও প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে আমাদের এই নতুন অধ্যায়ে বিস্তারিতভাবে জানব। জীববৈচিত্র্যের প্রথমে আসে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। জিনগত বৈচিত্র্য, একই প্রজাতির জীবের মধ্যে যে বৈচিত্র্যতা দেখা যায় তাকে আমরা বলবো জিনগত বৈচিত্র্য। একই প্রজাতির জীব, মানুষে মানুষে পার্থক্য। চিন্তা করো, এশিয়ান মানুষ আমরা, ইউরোপিয়ান মানুষ শ্বেতাঙ্গ, ফর্সা, নীল চোখের, আফ্রিকান মানুষ কালো, নিগ্রো, উত্তর আমেরিকার বা দক্ষিণ আমেরিকার আদিগোষ্ঠী যারা আছে, রেড ইন্ডিয়ান, তাদের বৈশিষ্ট্য, অস্ট্রেলিয়ান মানুষের বৈশিষ্ট্য এক নয়, কিন্তু তাদের মধ্যে যে পার্থক্য, তাদের মধ্যে যে বৈচিত্র্য, তাদেরকে আমরা বলতেছি একই প্রজাতির জীবের মধ্যে, মানুষের মধ্যে মানুষের বৈচিত্র্য। এই বৈচিত্র্যতা কেন হয়? আমরা প্রথম পত্রের 2য় অধ্যায় কোষ বিভাজনের সময় দেখেছি ক্রসিং ওভার। আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে দেখতে গিয়ে দেখেছি ডিএনএর ভিতরে পরিবর্তন, মিউটেশন। এইসবের কারণে এই একই প্রজাতির জীবের মধ্যে বৈচিত্র্যতা দেখা যায়। ক্রসিং ওভারের কারণে, মিউটেশনের কারণে। ক্রসিং ওভার জিনের পরিবর্তন, জেনেটিক বৈশিষ্ট্যের পরিবর্তন। মিউটেশন ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তন, যে পরিবর্তন পরবর্তী প্রজন্মে যায়। এদের কারণে এই জিনগত বৈচিত্র্য বা একই প্রজাতির জীবের মধ্যে বৈচিত্র্যতা আসে। চিন্তা করো, মানুষে মানুষের পার্থক্য, ভাইয়ে ভাইয়ে পার্থক্য, আকার, আকৃতি, চেহারা, বৈশিষ্ট্য, স্বভাব, এই সব পার্থক্যের মূলে রয়েছে এই জিনগত বৈচিত্র্য। ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন, ডিএনএর মধ্যে পরিবর্তন, ক্রসিং ওভারের কারণে পরিবর্তন, এদের জন্যই এই বৈচিত্র্যতা চলে আসে প্রাণীর মধ্যে, জীবের মধ্যে। প্রজাতিগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্যের পরেই আসে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য বিভিন্ন প্রজাতির কাছাকাছি মিল সম্পন্ন
বিভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্যতা দেখা যায় তাই হলো প্রজাতির বৈচিত্র্য। চিন্তা করো, খুব কাছাকাছি কতগুলো প্রজাতির কথা বলতেছি। বানর, গরিলা, শিম্পাঞ্জি, বেবুন, ওরাংওটাং, ওদের মধ্যে যে বৈচিত্র্যতা দেখা যায় তারা কিন্তু খুবই কাছাকাছি বৈশিষ্ট্যের। তাদের ক্রোমোজোমও খুব কাছাকাছি, তাদের জিনও কাছাকাছি। তারা দেখা যায় এমনও হতে পারে আন্তঃপ্রজাতিক ক্রসও তাদের মধ্যে হতে পারে। তবে তাদের মধ্যে প্রজাতিগত বৈচিত্র্যতা দেখা যায়। প্রজাতিগত বৈচিত্র্য দুটি উপাদানের সমন্বয়ে গঠিত: প্রজাতির সমৃদ্ধি ও প্রজাতির সমতা। প্রজাতির সমৃদ্ধি, একটি নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট স্থানে সর্বাধিক কি পরিমাণ প্রজাতি থাকতে পারে, তাদের বিশালতা, তাদের ব্যাপকতা, তাই হলো প্রজাতির সমৃদ্ধি। আর প্রজাতির সমতা, প্রজাতি একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে তারা সমতা নিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করে। সেই সমতার মধ্যে কোনো রকম গরমিল হলে, অমিল হলে দেখা যায় তাদের মধ্যে দেখা যায় যে একটা বাস্তুগত তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এতে করে প্রজাতি কি পরিমাণ থাকবে তা তখন নির্ধারিত হয়। তাহলে এইভাবে প্রজাতির সমতার উপর ভিত্তি করে প্রজাতির বিস্তৃতি ঘটে থাকে, প্রজাতির সমৃদ্ধি ঘটে থাকে। সর্বশেষে আমরা দেখতেছি বাস্তুগত বৈচিত্র্য, ইকোলজিক্যাল ডাইভার্সিটি। বাস্তুগত বৈচিত্র্য, অনেকগুলো প্রজাতি একত্রে মিলে একটা নির্দিষ্ট পরিবেশে, একটা বৃহৎ প্রাণী ভৌগোলিক অঞ্চলে যখন তারা একত্রে তাদের ক্রিয়াকলাপ, পারস্পরিক আদান প্রদান, মিথস্ক্রিয়তার মাধ্যমে তারা যে একটা সিস্টেম তৈরি করে, তারা যে একটা বৈচিত্র্যতা তৈরি করে, তাকে আমরা বলি ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সুন্দরবনে তো একটি দুটি প্রজাতি নয়, এখানে বহু সংখ্যক প্রজাতি রয়েছে। হরিণ, অ্যাক্সিস চিত্রা হরিণ, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস উল্লেখযোগ্য প্রাণী। এছাড়া আরো বহু প্রজাতির প্রাণী রয়েছে, বানর রয়েছে, বনে গহীন অরণ্যে, পানি যেখানে জলাশয় আছে এখানে কুমির রয়েছে, বিভিন্ন ধরনের সাপ রয়েছে, আরো অনেক 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 বৈচিত্র্য রকমের উদ্ভিদ প্রাণীর বসবাস এখানে। তাহলে তারা এখানেই একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্র গড়ে তুলেছে। তারা এখান থেকে খাদ্য সংগ্রহ করে, তারা এখানেই তারা জীবন ধারণ করে, তারা এখানেই মারা যায়, মরণের পরে পচন সবই এখানেই সংগঠিত হয়। তাহলে এইভাবে তারা পারস্পরিক ক্রিয়াকলাপ আদান প্রদানের মাধ্যমে এই বাস্তুগত বৈচিত্র্যতা তৈরি করেছে। তাহলে আমরা জানলাম প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের প্রথম দিককার অংশ প্রাণীর বৈচিত্র্যতা ও বৈচিত্র্যতা সম্পর্কে বিভিন্ন শ্রেণীবিন্যাস। একটা কথা বারে বারে আসতেছিল, প্রজাতি। প্রজাতি প্রজাতি কি? শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচু স্তরের ধাপ হলো প্রজাতি। প্রজাতিকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি। চলো দেখি প্রজাতিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। প্রজাতি হলো অধিক সদৃশ কতগুলো একক জীবের সমাহার। অধিক সদৃশ, কাছাকাছি মিল সম্পন্ন কতগুলো একক জীবের সমাহার, যারা অঙ্গসংস্থানিক এবং শারীরবৃত্ত বৈশিষ্ট্য মিল সম্পন্ন। অর্থাৎ অঙ্গসংস্থানিক এবং শারীরবৃত্ত বৈশিষ্ট্যতে একই রকম, মিলে কাছাকাছি, এবং নিজেদের সাথে মিলনে উর্বর বংশধর সৃষ্টি করে। অর্থাৎ একই প্রজাতির জীব তারা যৌন মিলনে উর্বর বংশধর সৃষ্টি করে। তুমি চিন্তা করো, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ যদি যৌন মিলনে যায়, তাদের থেকে উর্বর বংশধর কারা? যাদের থেকে আবার পরবর্তীতে নতুন বংশধর তৈরি হতে পারবে, তাদেরকে আমরা বলি উর্বর বংশধর। আর যদি বংশধর না তৈরি হয়, তাদেরকে আমরা বলবো অনুর্বর বংশধর। উর্বর বংশধর সৃষ্টি করে, সেই সাথে প্রায় সদৃশ কাছাকাছি মিল সম্পন্ন প্রায় সদৃশ অন্যান্য জীব গোষ্ঠী থেকে। যেমন মানুষের কাছাকাছি যদি আমরা চিন্তা করি, বানর, গরিলা, শিম্পাঞ্জি, তাদের থেকে আমরা জিনগত ও জনন সূত্রে তাদের ক্রোমোজোম সংখ্যা, জিন সংখ্যা, জিনের প্রকৃতি এক হবে না কখনো, এবং জনন সূত্রে দুইটা ভিন্ন প্রজাতির জীব কখনো যৌন মিলনে যায় না। তাহলে এই হলো প্রজাতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা। তুমি পরীক্ষা আসলে অবশ্যই এই সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবা। আবার বলি, প্রজাতি হলো অধিক সদৃশ কতগুলো একক জীবের সমাহার, যারা অঙ্গসংস্থানিক এবং শারীরবৃত্ত বৈশিষ্ট্য মিল সম্পন্ন এবং
নিজেদের সাথে মিলনে উর্বর বংশধর সৃষ্টি করে, সেই সাথে প্রায় সদৃশ অন্যান্য জীবগোষ্ঠী থেকে জিনগত ও জনন সূত্রে পৃথক। আমরা জানলাম প্রজাতি সম্পর্কে। প্রজাতি সমগ্র মানব কুল একই প্রজাতির অন্তর্ভুক্ত, হোমোসেপিয়েন্স এই প্রজাতিটার নাম। চলো এবার আমরা প্রজাতির পরে উপপ্রজাতি সম্পর্কে জানি। উপপ্রজাতি বা সাবস্পেসিস। উপপ্রজাতি হলো একটি স্থানিক জীবগোষ্ঠী, শুধুমাত্র একটা নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট অঞ্চলে, নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে আমরা বলতে পারি তারা বসবাস করে, যারা মূল প্রজাতি থেকে অঙ্গসংস্থানিকভাবে পৃথক, অর্থাৎ আকার, আকৃতি, চেহারা মূল প্রজাতির সাথে নাও মিলতে পারে এবং ভৌগোলিক এবং বাস্তুতাত্ত্বিকভাবেও ভিন্ন প্রকৃতির। ভিন্ন ভিন্ন ভৌগোলিক পরিবেশে বসবাস করে, বাস্তুতাত্ত্বিক বৈচিত্র্যতা থাকতে পারে, খাদ্য, তাদের বাসস্থান, এসবের মধ্যেও তাদের মধ্যে ভিন্নতা দেখা যেতে পারে। তবে প্রজননগতভাবে অভিন্ন, অর্থাৎ তারা যৌন মিলনে যাবে এবং তাদের মিলনে উর্বর বংশধর সৃষ্টি করে। তাহলে সেই বিশেষ গোষ্ঠীটাকে আমরা বলতেছি মূল প্রজাতির উপপ্রজাতি। সংজ্ঞাটা আবার একটু দেখি। উপপ্রজাতি হলো একটি স্থানিক জীবগোষ্ঠী যারা মূল প্রজাতি থেকে অঙ্গসংস্থানিক, শারীরবৃত্ত বৈশিষ্ট্য, ভৌগোলিক এবং বাস্তুতাত্ত্বিকভাবেও ভিন্ন প্রকৃতির, তবে যৌন মিলনক্ষম এবং যৌন মিলনে উর্বর বংশধর সৃষ্টি করতে পারে। তবে সেই বিশেষ গোষ্ঠীটাকে বলা হয় মূল প্রজাতির উপপ্রজাতি। উদাহরণে যাই, তাহলে আরো স্পষ্ট বুঝবা জিনিসটা। নীলনদ এলাকার চড়ুই পাখি, নীলনদ, মিশরিয়ান নীলনদ এলাকাতে একটা বিশেষ চড়ুই পাখি পাওয়া যায়, এখনো আছে, যা আমাদের মূল প্রজাতির যে চড়ুই পাখি, আমাদের দেশি চড়ুই পাখি, খুবই ছোট, তোমার হাতের মুষ্টির ভিতরে, এই মুষ্টির ভিতরে একটা চড়ুই পাখি এটা যাবে, সুন্দর। তাহলে এটা কিন্তু মূল প্রজাতি ছিল, আমাদের দেশি চড়ুইটা কিন্তু মূল প্রজাতি, যাকে আমরা বলি ইউরোপিয়ান জাতের চড়ুই, প্যাসার ডোমেস্টিকাস। আর ওই নীলনদ এলাকার তার সাইজ দেখবে অনেক বড়, তার একটা ভালো পরিবেশে ছিল, সুন্দর একটা পরিবেশে, যেখানে প্রচুর খাবার ছিল। হ্যাঁ, তোমরা জানো মিশর এলাকা, মিশর নীলনদের দান, এখানে প্রচুর প্রচুর শস্য জাতীয় দানা হতো। সে সকল খাবার খেয়ে একটা ভালো বাস্তুতাত্ত্বিক পরিবেশের থেকে তার সাইজ, আকার, আকৃতি বড় হয়ে গেছে। কিন্তু মূল প্রজাতি হলো আমাদের ইউরোপিয়ান জাতের চড়ুই, আমাদের দেশি চড়ুই আমরা যেগুলো দেখি। তাহলে ওই যে মিশর এলাকার, নীলনদ এলাকার যে চড়ুই পাখি, তা হলো আমাদের দেশি চড়ুইয়ের উপপ্রজাতি। মিশরিয়ানটা আমাদের দেশি প্রজাতির উপপ্রজাতি। তাহলে দুইটা চড়ুই কিন্তু যৌন মিলনে যাবে, তাদের থেকে উর্বর বংশধর হবে, কিন্তু অঙ্গসংস্থানিক, শারীরবৃত্তীয়, ভৌগোলিক, বাস্তুতাত্ত্বিক তারা কিন্তু ভিন্ন প্রকৃতির। তাহলে আমরা উদাহরণটা অনেক ভালো করে মনে রাখবো। প্যাসার ডোমেস্টিকাস, নিলোটিকাস, তিনটি শব্দ, প্যাসার ডোমেস্টিকাস, নিলোটিকাস। তাহলে তো ত্রিপদী নাম হয়ে গেল। তাহলে চলো এবার আমরা এই দ্বিপদী নাম, ত্রিপদী নাম এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণকে আমরা এভাবে সংজ্ঞায়িত করি: গণ ও প্রজাতি দুটি অর্থবহ পদের সমন্বয়ে জীবকে যে সর্বজন স্বীকৃত, অর্থাৎ এই নামটি সবাই মেনে নিয়েছে, সবাই স্বীকার করে নিয়েছে, সর্বজন স্বীকৃত যে নাম দেয়া হয় তাকে বলা হয় দ্বিপদ নামকরণ। যেমন মানুষের দ্বিপদী নাম হলো হোমোসেপিয়েন্স, যার প্রথম অংশ গণ ও দ্বিতীয় অংশ প্রজাতি নামের নির্দেশক। এই দ্বিপদী নামের প্রবক্তা, জনক হলো সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। উনি দ্বিপদ নামকরণ কিভাবে দিতে হয়, দ্বিপদ নামকরণ কিভাবে হবে, নামকরণের রুলসগুলো কি, এগুলো সম্পর্কে উনি আমাদের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, আমরা যা পরবর্তীতে জানব। এবার আসলে আমরা জানি ত্রিপদ নামকরণ সম্পর্কে। ত্রিপদ নামকরণ গণ ও প্রজাতিক পদের সাথে উপপ্রজাতির নাম যোগ করে তিনটি পদের সমন্বয়ে জীবকে যে সর্বজন স্বীকৃত নাম দেওয়া হয় তাকে বলা হয় ত্রিপদ নামকরণ। আবার জেনে নিলাম, যেমন নীলনদ এলাকার চড়ুই পাখি, একটু আগে উপপ্রজাতি পড়ার সময় আমি বলেছিলাম নীলনদ এলাকার, মিশরিয়ান নীলনদ এলাকার চড়ুইয়ের উপপ্রজাতির নাম হলো, ত্রিপদী নাম হলো প্যাসার ডোমেস্টিকাস, নিলোটিকাস। তাহলে আমরা পড়তেছিলাম প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস সম্পর্কে। প্রাণীর বিভিন্নতা সম্পর্কে তো আমরা জেনেছি, কিছু সংজ্ঞাও জেনে নিলাম। এবার চলো আমরা শ্রেণীবিন্যাস কি এটা সম্পর্কে জানি। শ্রেণীবিন্যাস
ক্লাসিফিকেশন। শ্রেণীবিন্যাস বিভিন্ন জীবগোষ্ঠীকে তাদের পারস্পরিক সদৃশ ও বৈসাদৃশ্যের ভিত্তিতে, অর্থাৎ কি কি মিল আছে কি কি অমিল আছে তার ভিত্তিতে শ্রেণী বিভাগের ধাপগুলো কি? জগৎ, পর্ব বা বিভাগ, উদ্ভিদের জন্য বিভাগ, প্রাণীর জন্য পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলো হলো শ্রেণী বিভাগের ধাপ। এই ধাপে বিন্যস্ত করাকে বলা হয় শ্রেণীবিন্যাস। বিভিন্ন জীবগোষ্ঠীকে তাদের পারস্পরিক সদৃশ এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে শ্রেণী বিভাগের ধাপ, জগৎ, পর্ব বা বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতিতে বিন্যস্ত করাকে বলা হয় শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস বিভিন্ন রকমের হতে পারে। একটি বা গুটি কয়েক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি শ্রেণীবিন্যাস হয় তাকে আমরা বলি কৃত্রিম শ্রেণীবিন্যাস। যেমন থিওফ্রাস্টাসের শ্রেণীবিন্যাস, লিনিয়াসের শ্রেণীবিন্যাস। জীবের সামগ্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি শ্রেণীবিন্যাস করা হয় তাকে আমরা বলি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। যেমন বেন্থাম ও হুকারের শ্রেণীবিন্যাস। ফার্স্ট পেপারে আমরা দেখব একদম অধ্যায়ের শুরুতেই বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাস বিস্তারিত আলোচনা রয়েছে। এই বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাসকে বলা হয় সবচেয়ে গ্রহণযোগ্য শ্রেণীবিন্যাস। এবং পরবর্তীতে আমরা দেখেছি বিবর্তনের ধারা অনুযায়ী ক্রোমোজোমের গঠন, ডিএনএর গঠন, প্রকৃতি, স্বভাব, অর্থাৎ প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত জীবের যে উত্থান, তাদের যে পরিবর্তন, তাদের যে বিবর্তন, তার উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয়েছে তাকে বলি জাতিজনিত শ্রেণীবিন্যাস। যেমন মার্কুলিসের 5 জগৎ শ্রেণীবিন্যাস। তাহলে এই ছিল শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন ও তার প্রকারভেদ।